গণতন্ত্রকে রক্ষার জন্যই এই নতুন সিস্টেম প্রবর্তন করতে বাধ্য হয়েছি। ওরা শতমুখে আমার বিরুদ্ধে প্রচার, অপপ্রচার, মিথ্যা প্রচার চালাচ্ছে। ওরা ধর্মের নামে জনগণকে ধোঁকা দিচ্ছে। আমি শেখ মুজিব 200 বছরের ঔপনিবেশিক শাসন, আমলা শাসন, ঘুষ আর দুর্নীতির শাসন কাঠামো ভেঙে জনগণের হাতে তাদের অধিকার তুলে দিয়ে প্রমাণ করে যাব শেখ মুজিব কখনো বাংলার জনগণের সাথে বেইমানি করে নাই। শেখ মুজিব কখনো জনগণের অধিকার হরণ করে নাই। তারপর যদি আমার মরণ হয়, দুঃখ নাই রে মা, বাংলার মানুষকে কখনো আর দাবায় রাখা যাবে না। ও মা, বাবুটিতে এখনো গল্প করতেছেন? ওইদিকে বাগাছের দিকে এসে নিচে বসে রয়েছে। না না, আমরা গল্প করতেছি না জয়েন নানি। বুঝলে হাসু, তোর আব্বা আমাদের প্রথমে রেনু নামে ডাকতেন। তুই জন্মের পরে ডাক আরম্ভ করলেন হাসুর মা। তারপরে মাঝে মাঝে কামারের মাও ডাকতেন। এখন শুনতেছি নতুন ডাক, জয়ের নানি। জয় তোমাদের ফ্যামিলির নতুন এডিশন না মা, সেই জন্য। আচ্ছা হয়েছে, বুঝছি। প্রথমে উঠে গেছে, তাড়াতাড়ি নিচে যা। আমি চাই যা দোষী মায়া উঠলে কান্দবে। যা। তুমিও যাও, হাসু একা সামলাইতে পারবে না, যাও। আর কাদের সিদ্দিকের উপরে পাঠাই দাও। আচ্ছা ঠিক আছে। আগে গণভবনে মনোনীত জেলা গভর্নরদের মিটিং এ না গিয়ে আপনার কাছে আসায় নিশ্চয়ই বিরক্ত হয়েছেন। নিশ্চয়ই কোনো জরুরি কথা আছে, নইলে তুমি আসতা না। আপনি আমাকে টাঙ্গাইল জেলার গভর্নর করায় অনেকেই খুশি, আবার অনেকেই খুশি নয়। কারা খুশি না সেটা আমি জানি, তারা আমার দলের মধ্যেই আছে। কিন্তু আমি যেটা জানতে চাই, আপনি জানতে চান মৌলানা ভাসানী আমার উপর সন্তুষ্ট কিনা? হ্যাঁ, টাঙ্গাইলে হুজুর ইজ এ গ্রেট ফ্র্যাকচার। মৌলানা ভাসানীর টাকার এখন খুব দরকার। সন্তোষী ইসলামী বিশ্ববিদ্যালয় চালাতে গিয়ে খুবই অর্থ কষ্ট করেছেন। দেখো, আমি হুজুরে মাঝে মাঝে গোপনে টাকা পাঠাই। এই তো সেদিন একজোড়া লুঙ্গি, গলদা চিংড়ি আর 5,000 টাকা পাঠালাম। তার ইউনিভার্সিটির জন্য তো একবার টাকা পাঠাইছি। তার এখন বড় একটা অঙ্কের টাকা দরকার। শিক্ষকদের বেতন দেওয়া যাচ্ছে না। কত? 50,000। 50,000? ঠিক আছে, আমি ডিসিতে বলে দিচ্ছি, তুমি কি দেখা করো। আমি জানতাম আপনি টাকাটা দেবেন। মুক্তিযুদ্ধের পর যেদিন নতজানু হয়ে আপনার সামনে অস্ত্র সমর্পণ করেছি, সেদিন থেকেই জানি একমাত্র আপনিই আমার লিডার। বাগাতের দিকে যুদ্ধ করে দেশ স্বাধীন করছো, কিন্তু ভাবাবেগ দিয়া স্বাধীনতা রক্ষা করতে পারবা না, এই কথাটা মনে রেখো। আপনার চা না বাবা। শোনো, আমি নিজে যাইতেছি, লোকজন বসে আছে। কাদের, তুমি টাইমলে চলে এসো, দেরি করো না। জি লিডার। বসো বাবা। কাদের, তোমার আমি একটা কথা বলতে চাই বাবা। একটা কেন, 10টা কথা আপনি আমাকে বলতে পারেন। তোমার কাদেরিয়া বাহিনীর হাতে অস্ত্র কি এখনো আছে, না সব জমা দিয়ে দিছ? বঙ্গবন্ধুর হুকুমে সব অস্ত্র জমা দিয়ে দিয়েছি, তবে প্রয়োজনে অস্ত্র সংগ্রহ এমন কোনো কঠিন কাজ নয়। এ কথা কেন বলছেন? আমি একটা গভীর ষড়যন্ত্রের আভাস পাচ্ছি কাদের। তোমার লিডার তো দেশ নিয়ে মাইতে আছেন, তার যে এখন মিত্রের চাইতে শত্রুর সংখ্যা বেশি, সেদিকে তার কোনো খেয়ালই নাই। আপনি কেন তাকে সাবধান করে দেন না? আর কতবার দিব বলো? তারা অ্যাপেন্ডিসাইটিস অপারেশনের সময় কি হচ্ছে তুমি জানো? কি হয়েছিল? এখানে সমস্ত ডাক্তাররা বলল যে এইখানেই তার অপারেশন তারা করবে। আর মিলিটারি সিএমএইচ ডাক্তাররা এসে বলল
আপনার বিদেশ যাওয়ার দরকার নাই, আমরাই আপনার অপারেশন করব। বঙ্গবন্ধু চাচ্ছিলেন দেশেই অপারেশন হোক। হ্যাঁ, ওই যে খন্দকার মুস্তাক ভাই, এখন তার প্রাণের বন্ধু, সারাক্ষণ সে গুজুর গুজুর করে, উনিই তো বললেন, লিডার তোমার এখন দেশে থাকার দরকার, দেশের বাইরে গেলে তোমার চলবে না, এখানেই তোমার অপারেশন হবে, সব তো উনিই বললেন। এ কথা ডাক্তাররা বলতে পারেন, তিনি বলতে গেলেন কেন? কি জানি। আর আমি জিদ ধরাতেই তো উনি বিদেশ যেতে রাজি হইলেন। আর আল্লাহর কি মহিমা দেখো, ঠিক ওই সময় ব্রিটিশ গভর্নমেন্ট প্রস্তাব দিল তোমাদের বঙ্গবন্ধুর চিকিৎসার সমস্ত ব্যবস্থা তারা করবে, সমস্ত খরচ ওরাই বহন করবে। আর আমার জিদের জন্য যেটা হইলো, তাহলে উনি কিছুতেই রাজি হইতেন না বিদেশ যাইতে। দেশের মিলিটারি হাসপাতালে অপারেশন করাইতে রাজি হয়নি কেন জানো? সে কথা আমাকে বলবেন? হ্যাঁ বলবো। 9 মাস পাকিস্তানি মিলিটারিদের হাতে বন্দী ছিলাম, কোথা থেকে ভয় পাইনি কোনোদিন। তো বাঙালি মিলিটারিদের হাতে ছুরি আর বন্দুক দেখলে কেমন যেন সন্দেহ হয়, ভয় হয়। আমাকেও আপনার ভয় হয়? না বাবা, তুমি তো মিলিটারি না, তুমি বীর মুক্তিযোদ্ধা। জননী, আশীর্বাদ করবেন চিরকাল যেন মুক্তিযোদ্ধা থাকতে পারি। তাই থাকো বাবা, সেই আশীর্বাদই করি। আসো তাজউদ্দিন, আসো, বলো। হানিফ, গানটা বন্ধ করে দাও আর কাছে দাঁড়িয়ে থেকো। বসে বসে একলা চলার গান শুনছেন? আপনি তো একলা চলার গান শোনার লোক নন। কেন? আমি যখন 6 দফা আন্দোলনের সময় জেলে ছিলাম তখন তো এই গানটাই গাইতাম, তোমার মনে নাই? তখন তো বলতে গেলে আমরা একলাই ছিলাম। একদিকে আইয়ুব সরকার আর মুসলিম লীগ ওয়ারারা বলছে এটা বিচ্ছিন্নতাবাদীদের দাবি, অন্যদিকে কমিউনিস্টরা বলতে শুরু করেছিল এটা সিআইএ তৈরি করে দিয়েছে। অবশ্য পরে তারা মত পাল্টিয়েছে, কিন্তু 6 দফার আন্দোলনের প্রথম দিকে তো আমরা একলাই ছিলাম। তাজউদ্দিন, আমরা কি এখন একলা না? আমার একটা থিওরি আছে তাজউদ্দিন, ক্ষমতায় থাকা মানেই একা হয়ে যাওয়া। জনগণকে সাথে নিয়ে তাহলে কি করে ক্ষমতায় থাকা যায়? জনগণকে সাথে নিয়ে জনগণের স্বার্থে জনগণের শত্রুর বিরুদ্ধে যদি ক্রমাগত যুদ্ধ চালা যেতে পারো, আর যদি ক্ষমতায় থেকে শুধু ক্ষমতা উপভোগ করো, তাহলে তো জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবা। আপনি তো ক্ষমতায় বসে জনগণের শত্রুর বিরুদ্ধে লড়াই করে চলেছেন, তাহলে একলা হয়ে যাবেন কেন? আমরা যারা 71-এ একসাথে ছিলাম তারা একসাথে নাই বলে। এই ধরো তোমার কথাই, ট্যাকটিক্যাল কারণে আমি মন্ত্রিত্ব থেকে তোমাকে সরাই দিছি, অমনি বাজারে গুজব শেখ মুজিব আর তাজউদ্দিন আলাদা হয়ে গেছে। এই সেদিন আব্দুল সামাদ আজাদকে পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে সরাইয়া কৃষিমন্ত্রী বানালাম, অমনি কথা শুরু হয়ে গেছে আমি নাকি দিল্লির দিক থেকে সরে আইসা ওয়াশিংটনমুখী হচ্ছি। শত্রুরা তো গুজব ছড়াবেই, আর আপনি তো জানেন আপনার এবং বাংলাদেশের স্বাধীনতার শত্রু কারা। জানি জানি তাজউদ্দিন, জানি। তারা এখন ডালপালা ছড়িয়েছে, তারা আমার দলের ভিতর ঢুকে পড়েছে। নাহলে ছাত্রলীগের মতন একটা পুরানো অর্গানাইজেশন ভাঙা 2 টুকরা হয়। সিরাজুল আলম খান, আসমা আব্দুর রবের মতো লোক আমার থেকে দূরে সরে গিয়ে জাসদ প্রতিষ্ঠা করে। শুনেছি তারা নাকি তোমারই প্রথম সভাপতি করতে চাইছিল, তুমি গড়িমসি করায় তারা মেজর জলিল ধরে বান্ধা আনছে। আপনি ভুল শুনেছেন লিডার, আমি গড়িমসি করি নাই। আমি ওদেরকে সাফ না করে দিয়েছি। আমি ওদের বৈজ্ঞানিক সমাজতন্ত্রের থিওরির সঙ্গে একমত নই। যে দেশে এখনো গণতন্ত্রই প্রতিষ্ঠা করা যায়নি, সমাজতন্ত্র রয়েছে একেবারে প্রিমিটিভ স্টেজে,
সেখানে বৈজ্ঞানিক সমাজতন্ত্রের স্লোগান দেওয়া রীতিমতো জুভেনাল অ্যাডভেঞ্চার। বৈজ্ঞানিক সমাজতন্ত্র স্লোগান তারা দিচ্ছে না তাজউদ্দিন, তাদেরকে দিয়ে দেওয়ানো হচ্ছে। কারা দেওয়াচ্ছে? সে কথা তুমি আমার চেয়ে ভালো জানো। আমি তো যুদ্ধের 10 মাস পাকিস্তানের জেলে বন্দী ছিলাম, তুমি ছিলে মুজিবনগরে। সেখানে বসে কারা আন্তর্জাতিক চক্রের সাথে হাত মিলাইছে সেই কথা তো আমার চেয়ে তুমি ভালো জানো তাজউদ্দিন। আপনি কি আমাকে সন্দেহ করছেন? না না তাজউদ্দিন, আমি তোমার কোনোদিন সন্দেহ করি নাই, করবো না। আমার কেবল একটাই ভয়, তুমি ভুল বুঝে এমন কিছু করে না ফেলাও যাতে তুমি আমার থেকে দূরে সরে যাও। হয়েছে সে কথা তুমি আজকে বুঝবা না, আরেকদিন বুঝবা। সেই কারণটা আমি জানি লিডার। ওয়াশিংটন আর চাইনিজ লবির চাপে আপনি আমাকে সরিয়েছেন। আমেরিকান অ্যাম্বাসেডর বোস্টারই আপনাকে আমার ওয়াশিংটনে দেওয়া বক্তৃতা সম্পর্কে মিথ্যে খবর দিয়েছে। আমি বোস্টারের কাছে শোনার আগেই খবরটা জানতে পেরেছি তাজউদ্দিন। তাও আমি জানি খন্দকার মুস্তাকি আপনাকে এই কথাটা জানিয়েছেন। তিনি আপনাকে বলেছেন তাজউদ্দিন অর্থমন্ত্রী হিসেবে ওয়াশিংটন সফরে যেয়ে বলেছে বাংলাদেশের অর্থনীতি ভেঙে পড়েছে। জাপানে গিয়েও বলেছে। আর মার্কিন অ্যাম্বাসেডর বোস্টারও সেখান থেকে খবর নিয়ে আপনাকে জানিয়েছেন মোস্তাকের কথা সত্য। কিন্তু আপনি তো জানেন লিডার, তাদের দুজনের উদ্দেশ্য এক। না, আমি দুজনের একজনের কথা বিশ্বাস করি নাই তাজউদ্দিন। বিশ্বাস করার ভান কইরা তোমাকে মন্ত্রিসভা থেকে সরাইছি। মন্ত্রিত্ব হারানোর জন্য আমার দুঃখ নেই লিডার, আপনার বিশ্বাস যেন না হারাই। বসো তাজউদ্দিন, বসো। তাজউদ্দিন, আজ আমি তোমার কাছে একটা কথা জানতে চাই। মনি ভাই এসছেন। ও, শেখ ফজলুল হক মনি। রহিম সাহেবের ঘরে বসতে বলো, আমি তাজউদ্দিনের সাথে কথা শেষ করি, তারপর আসবে। যাও। লিডার বলেন আমার কাছে কি জানতে চান? গেল বছর বৈদেশিক মুদ্রার তহবিল শূন্য এসে ঠেকছিল। তুমি অর্থমন্ত্রী হইয়াও আমার সে খবর দাও নাই। বাংলাদেশ ব্যাংকের গভর্নর হামিদুল্লাহ সে কথা আমার কাছে গোপন করছে। এটা কি আমার বিরুদ্ধে কোনো চক্রান্ত নয়? আমার উপর রাগ করবেন না লিডার। কথাটা খন্দকার মুস্তাক আপনাকে যেভাবে বুঝিয়েছেন আপনি ঠিক সেভাবেই বুঝেছেন। আমি খন্দকার মোস্তাকের কথা বিশ্বাস করি নাই বলেই তো তোমার কাছে আর জানতে চাইতেছি তাজউদ্দিন, বৈদেশিক মুদ্রা সংকটের কথা আমার কাছে গোপন করা হয়েছিল কেন? কথাটা আমি বহুদিন আপনাকে জানাতে চেয়েছি, কিন্তু আপনি সময় দেননি। আচ্ছা ঠিক আছে তাজউদ্দিন, তোমার কথা শোনার আগে আমি বরং মনিরের রেখে বিদায় করে দিই, কি বলো? এটা আমি সবসময় দেখে আসছি সেই দেশ স্বাধীন হওয়ার পর থেকে। যখনই আপনার কাছে আমি জরুরি কথা বলতে এসেছি একটা না একটা বাধা এসে হাজির হয়ে দেয়। মুজিবনগর থেকে ফিরে এসে আজ অবধি একান্তে আপনার সঙ্গে কোনো কথাই বলতে পারিনি। 9 মাসের মুক্তিযুদ্ধে কি ঘটেছে আমার মুখ থেকে আপনার কিছুই শোনা হয়নি। সব আমি শুনেছি তাজউদ্দিন। শুনেছেন? শুনেছেন অন্যের কাছ থেকে, আমার কাছ থেকে নয়। যে প্রশ্নটা আপনি নিজে আমাকে করলেন, আমার নিজের মুখ থেকে শুনতে চাইলেন, তার কিছুই শোনা হয়নি আপনার। তাজউদ্দিন, তাজউদ্দিন আমার ভুল বুঝো না।
আমি তোমার মুখ থেকে একান্তে শুনতে চাই বলেই তো আজ তোমার ডেকে আনছি। সে কথা বলার সময় কোথায় আপনার? শেখ মনি এসে বসে আছেন, খন্দকার মুস্তাক এই মাত্র এলেন। ওদেরকে বসতে বলো। জি। এই কি তাজউদ্দিন, তুমি উঠে পড়তেছো কেন? আমি এখন যাব। শেখ মনি এসেছেন, খন্দকার মোস্তাকও অপেক্ষা করছেন। আমার জন্য তাদের বসিয়ে রাখা ঠিক হবে না। আমি বরং অন্য সময় আসব। কথাগুলো আজও অসমাপ্ত থেকে গেল। ঠিক আছে, তুমি এক কাজ করো, তুমি রাত্রিরে আমার সঙ্গে ভাত খাও। দেখি, রাত্রি আসবো। এখন যাই। আসো আসো। কি তোমরা কি একসঙ্গে আসছো না আলাদা আলাদা? আমি আগে এসেছি, উনি এইমাত্র এলেন। মনি হচ্ছে জাতির গ্রেট নেফিউ, বলতে পারি ফিউচার অব দ্য নেশন, তাই আগে থেকে অনুসরণ করে চলি। অতিভক্তি কিসের লক্ষণ জানো তো মুস্তাক? বিলক্ষণ জানি, তবে আমারটা অতিভক্তি নয়, দিব্য দৃষ্টিতে ভবিষ্যৎ দেখতে পাই বলেই বলছি। আমার কি বাজে কথা বলে সময় নষ্ট করব, না কাজের কথায় আসবো? বেশ বেশ বেশ, আগে তোমার কাজের কথাটাই সারো। তবে তার আগে আমার একটা প্রশ্ন। বলো মুস্তাক, তোমার প্রশ্নটা কি শুনে? তোমার কাছে নাকি এর আগে এসেছিলেন আতাউর রহমান খান, তারপর এসছেন তাজউদ্দিন, ব্যাপারটা কি লিডার? তোমার কি সন্দেহ হচ্ছে মুস্তাক যে আমরা ষড়যন্ত্র করতেছি? আমি বাপু ষড়যন্ত্র বুঝি না, সোজা মানুষ, তাই সাদাসিধে কথা। বলো তোমার সদস্যদের কথাটা শুনি। তুমি যখন বাকশাল করো তখন এই আতাউর রহমান খান সমর্থন দিলেন না। এখন শুধু বাকশালে জয়েন করা নয়, দেখি তোমার কাছে এসে ঘুরঘুর করছেন। অন্যদিকে তাজউদ্দিন মন্ত্রিসভা থেকে বাদ পড়ায় গোসা করে ঘরে খিল দিয়ে বসছিলেন। এখন দেখছি তোমার কাছে আবার তার আনাগোনা শুরু হয়েছে। তাই বোঝার চেষ্টা করছি ব্যাপারটা কি। তুমি কি তাতে ভয় পাচ্ছ মুস্তাক? তুমি যতক্ষণ আমার মাথার উপরে আছো ততক্ষণ ভয় পাবো কেন? তুমি মুজিবনগরে ছিলে না, তাই তাজউদ্দিন দিল্লিকে ভুল বুঝিয়ে আমাকে একটু কোণঠাসা করে ফেলেছিল। এখন আমি তোমার দ্বিতীয় বিপ্লবের আদর্শ প্রতিষ্ঠার কাজে মাঠে নেমেছি। এই মনিকে জিজ্ঞেস কর, রাত দিন দেশের মানুষকে বোঝাচ্ছি জাতির পিতার দ্বিতীয় বিপ্লবের কথা। তোমার এই দ্বিতীয় বিপ্লব সফল হলেই আমি মক্কায় চলে যাব। আমার জীবনে আর কোনো স্বাদ অভিলাষ নেই। লিডার আপনাকে যেতে দেবেন না? না না, তোমরা আমাকে বাধা দিতে পারবে না। আমি মন ঠিক করে ফেলেছি, এই শেষ জীবনটা আল্লাহর ঘর আর আল্লাহর রসুলের রওজা পাকে গিয়ে ইবাদত বন্দি করে কাটিয়ে দেব। জীবনে যা চেয়েছিলাম সবই পেয়েছি। দেশ স্বাধীন হয়েছে, তুমি শেখ মুজিব আমাদের নেতা, পাকিস্তানি কারাগার থেকে জীবিত অবস্থায় ফিরে এসছো, দেশ শাসন করছো। আমার আর জীবনে চাওয়া পাওয়ার কি থাকতে পারে? দেশের সেবায় সারাটা জীবন কাটিয়েছি, এখন এই শেষ জীবনটা আল্লাহর বন্দিগিতে কাটাবো। কিন্তু আল্লাহ কি বলবেন জানো মুস্তাক? আল্লাহ বলবেন তুমি আমার সঙ্গে কাজ করো, আমার দ্বিতীয় বিপ্লব সফল করার জন্য তুমি আমার সাথে কাজ করো। যাও, আমি যে কারণে এসেছিলাম সেটা এখন বলে ফেলি। কারা যেন আমাদের সেনাবাহিনীর মধ্যে গোপন লিফলেট বিলি করছে। কথাটা আমার কানে এসছে। আমার মনে হয় এটা কর্নেল তাহের এবং জাসদের একটা অংশের কাজ। তারা গণবাহিনী গঠন এবং বর্তমান সরকারকে উচ্ছেদ করে একটা বিপ্লবী সরকার গঠনের জন্য সেনাবাহিনীকে উস্কানি দিচ্ছে। জাসদ বা কর্নেল তাহের কর্মকাণ্ডে আমরা তেমন চিন্তিত নই, কিন্তু আমরা কিছুটা উদ্বিগ্ন জামাত, রাজাকার, আলবদরদের কর্মকাণ্ডে। কি যে বলো, ওদের রাজনীতি করা তো দেশে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু ওরা তো আন্ডারগ্রাউন্ডে এখনো কাজ চালাইতেছে মুস্তাক। তাদের সাথে আছে চীনাপন্থী কমিউনিস্টদের কিছু গোপন দল এবং পাকিস্তানপন্থী কিছু দল। তারাই সেনাবাহিনীদের মাঝখানে ইশতেহার বিলি করছে এবং প্রচার করছে শেখ মুজিব ভারতের দালাল। হ্যাঁ, ভারতের দালাল। দিল্লির সাথে 25 বছরের এক দাস চুক্তি করে দেশকে ভারতের কাছে বিক্রি করা হয়েছে। শেখ মুজিবের বাপ দাদা নাকি
হিন্দু ছিলেন। তার সরকার বাংলাদেশ থেকে ইসলাম এবং মুসলমানের নাম নিশানাকে মুছে ফেলবে। আমার একটা সন্দেহ, ওই দিল্লির ইঙ্গিতে এই প্রচারপত্র প্রচার করা হচ্ছে কিনা। তুমি কি ভাবছো লিডার? তুমি কি মনে করো এটা ভারতের কাজ? তাতে ভারতের লাভ কি? তাছাড়া শ্রীমতী ইন্দিরা গান্ধীর আমি ভালো করে চিনি, তিনি এত বড় শটতা আমার সঙ্গে করতে পারেন না। একটা কথা ভেবে দেখো, আমরা পাকিস্তানের কূটনৈতিক স্বীকৃতি পেয়েছি। তুমি লাহোরে ইসলামী শীর্ষ সম্মেলনে গিয়ে সকল মুসলমান দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরালো করে এসছো। ভারত নিশ্চয়ই এটা ভালো চোখে দেখছে না। ইন্দিরা গান্ধী ভারতের প্রধানমন্ত্রী হতে পারেন, কিন্তু তিনি তো গোটা সরকার নন। তার সরকারের ভেতর অনেক খারাপ লোক আছে যারা বাংলাদেশকে তাবেদার বানিয়ে রাখতে চায়। তোমার কি ধারণা এটা ভারতের কাজ? আমার ধারণা নয়, সন্দেহ। তুমি এই লিফলেট গুলো দেখে বিরক্ত হবে, ভাববে এটা পাকিস্তান পন্থী এবং পাকিস্তানের চরদের কাজ, ফলে তাদের বিরুদ্ধে তুমি ব্যবস্থা নেবে। তাতে পাকিস্তানের সঙ্গে এবং গোটা ইসলামী দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক যেটুকু ভালো হয়েছিল তা নষ্ট হবে। তাতে ভারতের লাভ। আমি আপনার সাথে একমত নই। পাকিস্তান বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে খারাপ মতলবে। ভুট্টো বাংলাদেশে এসে যে কাজটা করে গেছেন তার ব্যাখ্যা কি? তিনি কয়েকশো পাকিস্তানি গুপ্তচর নিয়ে ঢাকায় এসেছিলেন। ঢাকায় জামাত এবং মুসলিম লীগের নেতাদের সঙ্গে তিনি গোপনে যোগাযোগ সম্পর্ক স্থাপন করেছেন। চীনাপন্থী উপদল ও নকশালপন্থীদের তিনি গোপনে টাকা পয়সা যোগাচ্ছেন বাংলাদেশে অরাজকতা সৃষ্টির জন্য। আমাদের সেনাবাহিনীকেও তিনি উস্কানি দিচ্ছেন। মুশতাক, চক্রান্ত শুধু একদিকে না, চারিদিক থেকে হচ্ছে। আমাদের স্বাধীনতার শত্রুরা এখন ঘরের ভেতরে, ঘরের বাইরে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, আমাদের মিত্র দেশ, সেখানেও কি আমাদের শত্রু নাই? আর পাকিস্তান তো ৭১-এর পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্য বদ্ধপরিকর। মুশতাক, স্বাধীনতা অর্জন করা সহজ, কিন্তু স্বাধীনতা রক্ষা করা কঠিন। আমাদের এই নতুন স্বাধীনতাকে ধ্বংস করার জন্য চারিদিক থেকে ষড়যন্ত্রের জাল পাতা হচ্ছে। এখন ৭১-এর চাইতে বজ্র কঠিন ঐক্য আর শপথ নিয়ে আমাদের রুখে দাঁড়াতে হবে। ছিন্ন করতে হবে ষড়যন্ত্রের জাল, ব্যর্থ করতে হবে এই চক্রান্ত। আমি শেখ মুজিব জীবন দেব, কিন্তু বাংলার স্বাধীনতাকে ব্যর্থ হতে দেব না, ইনশাআল্লাহ। আমি আমার এই মাথার টুপি তোমার পায়ের কাছে রেখে শপথ করছি, তোমার জন্য, এই দেশের জন্য দরকার হলে প্রাণ দেব, তবু পিছু হটবো না। এই মনি, তুমি এখানে আছো, আমি কি বলছি তুমি তার সাক্ষী রইলে। কে কে হাততালি দিচ্ছে? আমি হাততালি দিচ্ছি। আমার বেয়াদবি আপনারা মাফ করবেন। তুমি হাততালি দিতে গেলে কেন? লিডারের পায়ের কাছে টুপি রাখা দেখে আমিও যে এত বড় ঐতিহাসিক ঘটনার সাক্ষী তা হাততালি দিয়ে জানিয়ে রাখতাম আপনাকে। চাই তোমার? হোয়াট ডু ইউ ওয়ান্ট? কর্নেল সাহেব আপনার সঙ্গে দেখা করতে চান স্যার। হু ইজ দিস কর্নেল? কর্নেল ফারুক সাহেব স্যার। Go and bring him here. কি হলো? দাঁড়িয়ে আছো কেন? Now you get lost. বিদায় হও। ইয়েস স্যার। এই শোনো, ইয়েস স্যার। কর্নেল সাহেবকে নিয়ে এসো। Then you stand outside the door. মনে থাকবে? ইয়েস স্যার। তুমি ইংরেজি বোঝো? জি না স্যার।
ফারুক, তোমার এভাবে এখানে আসা উচিত হয়নি। হোয়াটস দ্য প্রবলেম? আমি চাই না আমাকে কেউ সন্দেহ করুক। হোয়াটস দ্য ম্যাটার জেনারেল? আপনাকে কেন সন্দেহ করবে? ফারুক, আমি পাকিস্তানের মিলিটারি ইন্টেলিজেন্সের একজন অফিসার ছিলাম। কোথায় কখন সাবধানতা অবলম্বন করতে হয় তা আমার জানা। দেওয়ালেরও কান আছে। আপনার বাসায় যেতে পারতাম। যাইনি আপনার স্ত্রী খালেদা ভাবির ভয়ে? তাকে তোমার এত সন্দেহ কেন? তিনি মুজিবকে বাবা ডেকেছেন। ফারুক, তুমি এই ক্যান্টনমেন্টে দাঁড়িয়ে মুজিব মুজিব করো না। বাইরে যে জওয়ানটি দাঁড়িয়ে আছে সে একজন মুক্তিযোদ্ধা, সে শুনে ফেলতে পারে। সো হোয়াট? আই এম অলসো এ ফ্রিডম ফাইটার। আমি একজন মুক্তিযোদ্ধা। অত শব্দ করে হেসো না প্লিজ, আর কথা বলতেও গলাটা একটু নিচু করো। ওইসব মুক্তিযোদ্ধার কথা ভুলে যান। এই ক্যান্টনমেন্টে এখন 90% আমাদের লোক। বরং আপনার বাসায় গিয়ে কথা বলতে ভয় হয়। আপনাদের দুজনের মধ্যে কি যে হলো, একেবারে স্ত্রীকে ডিভোর্স দিতে যাচ্ছিলেন। দ্যাট ওয়াজ মাই মিস্টেক। তোমার ভাবির নাম পুতুল হলে কি হবে? শি ইজ নট এ ডল, শি ইজ ভেরি ক্লেভার। মানুষকে কিভাবে ম্যানুভার করতে হয় তা সে জানে। তাছাড়া বঙ্গবন্ধুর প্রতি তার ভক্তিও লোক দেখানো। ও নিয়ে তুমি ভেবো না, সময় এলে হয়তো দেখবে শি ইজ মোর ব্লান্ট দ্যান মি। আপনাকে যতটা সাহসী ভেবেছিলাম আপনি তা নন। ইউ আর নট এ কারেজিয়াস ম্যান, বাট এ শ্রুড অ্যান্ড কানিং ম্যান। কি করে তুমি বুঝলে আমি একজন শ্রুড অ্যান্ড কানিং ম্যান? আপনি একদিকে মোস্তাক এবং মার্কিন রাষ্ট্রদূত বোস্টারের সাথে সম্পর্ক রাখছেন, অন্যদিকে কর্নেল তাহের ও জাসদের লোকজনদের সঙ্গেও হবনব খেলছেন। ফারুক, আমি কারোর সঙ্গে সম্পর্ক রাখি না, হবনব করি না। আই এম এ সিম্পল সোলজার, রয়্যাল টু মাই কান্ট্রি। না, আপনাকে আর চটাবো না। আপনাকে চটাতে আসেন, এসেছি আপনার সহযোগিতা চাইতে। হ্যাঁ, সেই কাজের কথাটি বলো, কি জন্য এসছো? আমার হাতে সময় কম, আধা ঘন্টার মধ্যে একটা অ্যাপয়েন্টমেন্ট আছে। তাহলে চটপট কথাটা সেরে ফেল। গ্রিন সিগন্যাল এসে গেছে। কিসের গ্রিন সিগন্যাল? জেনারেল প্লিজ ন্যাকা সাজবেন না। মার্কিন রাষ্ট্রদূত বোস্টার বলেছেন ওয়াশিংটন গ্রিন সিগন্যাল দিয়েছে। হেনরি কিসিঞ্জার বলেছেন গো অ্যাহেড। তোমরা কি তাহলে আরেকটি চিনি ঘটাতে চাও? বঙ্গবন্ধুকে আলেন্দে বানাতে চাও? নট নেসেসারিলি। শেখ মুজিবকে আমরা অ্যারেস্ট করব। তার পরিবারের লোকজন, শেখ মনি, আব্দুর রব সেরনিয়াওয়াত, তার ছেলে মেয়ে এবং তাদের সকলকে। যদি কেউ বাধা দিতে আসে তাহলে কি ঘটবে আমি জানি না। শেখ মুজিবকে গ্রেফতার করে পাকিস্তানিরা পর্যন্ত জেলে আটকে রাখতে পারেনি, আর তোমরা কজন জুনিয়র আর্মি অফিসার তাকে গ্রেফতার করে ওই জেলখানায় আটকে রাখতে চাও? ডু ইউ নো হি ইজ এ টাইগার? টাইগারকে যদি খাঁচায় পুরে না রাখা যায় তাহলে সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগারের কপালে যা ঘটে তার কপালেও তাই ঘটবে। তোমরা তাকে হত্যা করবে? জেনারেল, ফাইনাল ডিসিশন নেওয়ার পর আমার উপরে নয়। না না, আমি এসব শুনতে চাই না, শুনি নাই। মুজিব আপনার প্রতি যে অবিচার করেছে আমরা তার প্রতিকার করব, এ কথা তো অনেক আগেই আপনাকে জানানো হয়েছে। জেনারেল শফিউল্লাহকে সরিয়ে দিয়ে আপনাকে আমরা সেনা প্রধান তৈরি করব। Why not the head of the state? According to my first announcement from Kalurghat. আরে আমি তো তখনই মাইক হাতে পেয়ে নিজেকে রাষ্ট্রপ্রধান ঘোষণা করেছিলাম। সকলের গুতোকে সঙ্গে সঙ্গে বলে উঠেছিলেন অন বিহাফ অফ আওয়ার গ্রেট লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ফারুক, ডোন্ট মেনশন দ্যাট অ্যানাউন্সমেন্ট সার্কাস্টিক্যালি। আমার সঙ্গে ঠাট্টা করো না। সরি, আই এম সরি জেনারেল। আপনার সঙ্গে ঠাট্টা করতে আসিনি, এসেছি আমার সহকর্মীদের অফার নিয়ে। তোমাকে বলেছি বাইরে দাঁড়িয়ে থাকবে, ঘরে ঢুকবে না।